আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। যেটি হচ্ছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এইটা সার্কুলারটা দেখতে পারেন একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। তো এই সরকারি নিয়োগ সার্কুলারটা সম্পর্কে দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আপনাদেরকে দেখাবো। পাশাপাশি কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। দেন আপনি কিন্তু এই চলমান নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের শুধু অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদনটা করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। ১ নম্বরে পদের নাম রয়েছে কম্পিউটার অপারেটর, যেটা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আবেদন করা যায়। আর কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে করতে পারেন। ৩টি পদ রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে। তো যারা সায়েন্স নিয়ে যারা অনার্স পাস করেছেন, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ৪ বছর মেয়াদী ডিগ্রি করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এক কথায় যারা অনার্স কমপ্লিট করছেন অথবা ডিগ্রি করছেন সায়েন্স নিয়ে, তারা কিন্তু কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। আর এটাতে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে এবং টাইপের গতি থাকতে হবে, দেন আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনার একটি পদ রয়েছে লাইব্রেরি, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি ১৪ গ্রেডে একটি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা। তো যারা ডিগ্রি পাস করেছেন গ্রন্থাগার নিয়ে অথবা অনার্স পাস করেছেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের উপর, তারা কিন্তু এই জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অবশ্যই অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এমএস অফিস, তো অর্থাৎ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো নিয়ে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদ রয়েছে লাইব্রেরি সহকারী, যেখানে ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। তো এটাতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে লাইব্রেরি সহকারী পদে আবেদন করা যাবে। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে এটাতেও। বেসিক এক্সপেরিয়েন্সগুলো আপনার জানতে হবে এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি সহকারীর উপর, দেন আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে লেমিনেশন মেশিন অপারেটর, একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে। তো যারা সায়েন্স নিয়ে যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটারের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যেখানে আপনার এমএস অফিস সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে। ৫ নম্বরে পাঠকক্ষ অফিসার রয়েছে, একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাশে আপনারা কিন্তু পাঠকক্ষ সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপরে স্টাক রুম অফিস সহকারী রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করে কিন্তু স্টাক রুম সহকারী পদে আবেদন করতে পারবেন। ৭ নম্বরে অফিস সহায়ক রয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করে কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তো এটা ২০তম গ্রেডের মধ্যে। তো যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন অফিস সহায়কে আবেদন করতে পারেন। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়টা বলে দেওয়া রয়েছে, আবেদন করতে আপনার বয়স যেটা সেটা হচ্ছে ৩২ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর কিভাবে আপনি আবেদন করবেন? এই সার্কুলার আবেদনের জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে যেকোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। নিজেরা যদি আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে nanlteletalk.com.bd লিখে সার্চ করতে হবে। এখান থেকে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো NaNL লিখে টেলিটক লিখে সার্চ করলে অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখান থেকে আপনি যে পদে আবেদন করবেন ওইটা সিলেক্টেড করে সকল তথ্য পূরণ করে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বশেষ একটা ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেল, একটা স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেল পূরণ করে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু ২৫শে মার্চ পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে আবেদন করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। আপনারা বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন। আমরা একটা ফর্ম দেবো, আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আবেদন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠিয়ে দেবো।
তো চাইলে যোগাযোগ করতে পারেন। আর এখানে সরকারি ফি যেটা দেওয়া রয়েছে, তো এখানে গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়, আপনারা জানেন। তো ১ হতে ৬ এর মধ্যে ১৬ গ্রেডের যেগুলো, এগুলোর ফি ৳১১২। আর যেটা অফিস সহায়ক দেখলেন ২০তম গ্রেডের ৳৫৬ দিয়ে ফি জমা দিতে হবে। পেমেন্ট প্রসেস হচ্ছে NANL লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপর 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে, আপনারা আবার NANL লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে আপনারা আবেদনটা করবেন। আর এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।